আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। দৈনিক শিক্ষা.com এর সন্ধ্যা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুরু হলো অমর একুশে বইমেলা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তিতে অর্থ মন্ত্রণালয়ের ৭ শর্ত। বিসিএস প্রার্থীদের 8:30টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলল পুলিশ। ৫,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণে ৮৫,০০০ ল্যাপটপ কিনছে সরকার। ১৩তম নিবন্ধনের সনদধারী ২৫৩ জনকে কেন নিয়োগ সুপারিশ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। এখনো টিকা নিতে না পারা শিক্ষকদের তথ্য চেয়েছে অধিদপ্তর। লকডাউনের সিদ্ধান্ত এখনো হয়নি জানালেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন সুপারিশ পেয়েও এমপিও বঞ্চিতদের জটিলতা নিরসন আসছে সপ্তাহেই। সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে ২১ মার্চ থেকে মাঠে নামছে পুলিশ। শিক্ষার্থীদের নিয়ে র্যালি, মার্চ পাস্ট আয়োজন না করার নির্দেশ দিল শিক্ষা অধিদপ্তর। মহিলা কোটার জটিলতায় এমপিও বঞ্চিত ৩৯ ট্রেড ইন্সট্রাক্টর। এবং করোনায় আরো ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,১৮৭ জন। দর্শক শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। অমর একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ৪টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ, সচিব বদরুল ইসলাম, বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি বাংলা একাডেমির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বইমেলা চলবে। এবারে মেলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানা। সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ জানিয়েছেন, মাস্ক পরিধান ছাড়া কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ভ্রাম্যমাণ টিম থাকবে বিষয়টি নজরদারির জন্য। এছাড়াও মেলার প্রতিটি প্রবেশপথে স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি ঝড় বৃষ্টি থেকে বাঁচতে 4টি আশ্রয় কেন্দ্র থাকছে। এবার বইমেলায় প্রবেশে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট থেকে একটি নতুন প্রবেশ পথ তৈরি করা হয়েছে। সেই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন এলাকা সংলগ্ন জায়গায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখা হয়েছে। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ২০২০ খ্রিস্টাব্দের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এবার কবিতায় মোহাম্মদ সামাদ, কথা সাহিত্যে ইমতিয়াজ শামীম, প্রবন্ধ গবেষণায় বেগম আক্তার কামাল, অনুবাদে সুরেশ রঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশু সাহিত্যে আঞ্জিল লিটন, মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় শাহিদা বেগম, বিজ্ঞান ও কল্পবিজ্ঞানে অপরেশ বন্দ্যোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান এ পুরস্কার পেয়েছেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে অতিথিরা বইমেলা ঘুরে দেখেন। তার কিছুক্ষণ পরই সাধারণ দর্শনার্থী, লেখক ও পাঠকদের জন্য বইমেলার দুয়ার খুলে দেওয়া হয়। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হচ্ছে। এবারে বইমেলার মূল থিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত আমার দেখা নয়া চীনের ইংরেজি অনুবাদের আনুষ্ঠানিক প্রকাশনা। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে এ মেলার পরিসর এবার আরো বেড়েছে বইয়ের স্টল নিয়ে বসা প্রকাশনা সংস্থার সংখ্যা। প্রায় ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৩টি প্রতিষ্ঠানকে ৬৮০টি ইউনিট, মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে ৮৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৩টি প্যাভিলিয়ন থাকবে। লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মেলা প্রাঙ্গণে। সেখানে ১৩৫টি লিটল ম্যাককে স্টল বরাদ্দের পাশাপাশি 5টি উন্মুক্ত স্টল সহ ১৪০টি স্টল দেওয়া হয়েছে। এই উৎসবে বই বিক্রি করা হবে 25% ছাড়ে।
ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8:30 পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন বেলা 11টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। বইমেলা 14 এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলবে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির নতুন নীতিমালা জারি করতে চলেছে শিক্ষা মন্ত্রণালয়। 2018 খ্রিস্টাব্দে এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে সংশোধনী এনে নতুন নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। আর্থিক সংশ্লেষ থাকায় প্রস্তাবিত সংশোধনী সহ এ সংক্রান্ত নথি সহ নতুন নীতিমালার খসড়া অর্থ বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। এরপরই নতুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে 7টি শর্ত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। শর্তগুলোর মধ্যে রয়েছে সিটি কর্পোরেশন, জেলা সদর ও পৌরসভা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কর্মচারী পদ সৃষ্টি না করা, একসঙ্গে সব শিক্ষক নিয়োগ না করে ধাপে ধাপে করা, নতুন প্রতিষ্ঠান এমপিও ভুক্তির ক্ষেত্রে অন্যান্য শর্তের সঙ্গে সেটি হালনাগাদ স্বীকৃতি বা অধিভুক্তি থাকা, গার্লস কলেজগুলোতে কাম্য শিক্ষার্থীর সংখ্যা আগের মতো আনুপাতিক হারেই থাকা, 4টি বিষয়ে তৃতীয় শিক্ষকদের এমপিও ভুক্তির প্রস্তাব বাতিল করা এবং প্রতি 65,000 জনসংখ্যার জন্য একটি করে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এসব বিষয় জানানো হয়েছে। আগের নীতিমালা সহজ করে এমপিও ভুক্তির শর্তাবলীতে বড় ধরনের পরিবর্তন এনে এবারের নীতিমালা করা হচ্ছে। বিদ্যমান এমপিও নীতিমালা ও জনবল কাঠামোতে সংশোধনী এনে নতুন নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে মন্ত্রণালয়। আর্থিক সংশ্লেষ থাকায় প্রস্তাবিত সংশোধনী সহ এ সংক্রান্ত নথি সহ নতুন নীতিমালা খসড়া অর্থ বিভাগে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। এরপরই অর্থ বিভাগ শিক্ষা মন্ত্রণালয়কে এর 7টি শর্ত দিয়েছে। শর্তে স্বীকৃতির শর্ত তুলে দেওয়ার বিরোধিতা করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন পদ সৃষ্টির বিষয়েও শিক্ষা মন্ত্রণালয়কে নিরুৎসাহিত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়িয়ে দেওয়ার শর্ত গার্লস কলেজের জন্য ছাড় দিয়ে সেখানে কাম্য শিক্ষার্থীর সংখ্যা আগের মতোই বহাল রাখতে বলেছে অর্থ বিভাগ। বর্তমানে সারা দেশের কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আশায় দিন গুনছে। নতুন নীতিমালা জারি হলেই এমপিও ভুক্তির আবেদন নেওয়া শুরু হবে বলেও ইতোমধ্যে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, মানসম্মত ও যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে এবং সরকারের বাজেট বরাদ্দের ভারসাম্য রক্ষার লক্ষ্যে সব শিক্ষক কর্মচারী একসঙ্গে নিয়োগ না করে নতুন নীতিমালা অনুযায়ী প্রস্তাবিত শিক্ষক কর্মচারী পর্যায়ক্রমে নিয়োগ করতে হবে। প্রস্তাবিত নীতিমালায় সিটি কর্পোরেশন, জেলা সদর এবং পৌরসভায় অবস্থিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষকের পদবহির্ভূত অতিরিক্ত কর্মচারী পদ নতুনভাবে সৃষ্টি না করে এসব পদে নতুন নিয়োগের প্রয়োজন হলে নিজস্ব অর্থায়নে নিয়োগের বিধান রাখতে হবে। তবে মফস্বল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয় কম থাকায় প্রস্তাবিত নীতিমালায় শুধু এসব এলাকার ক্ষেত্রে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়কের একটি করে নতুন পদ অন্তর্ভুক্ত করতে হবে। চিঠিতে আরও বলা হয়, জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিবেচনায় এমপিও ভুক্তির শর্ত পূরণ সাপেক্ষে সরকার কোনো প্রতিষ্ঠানে এমপিও ভুক্তির আদেশ দিতে পারবেন। এই বিধানের পরিবর্তে এমপিও নীতিমালা ও বাজেট বরাদ্দের আলোকে শর্ত পূরণ সাপেক্ষে প্রতিষ্ঠান বাছাইয়ের জন্য গঠিত কমিটি কর্তৃক যাচাই বাছাই পূর্বক সুপারিশের ভিত্তিতে এমপিওভুক্ত করা যাবে বলে বিধান রাখতে হবে। আগামীকাল শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে 41তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা নেবে সরকারি কর্ম কমিশন পিএসসি। এই বিসিএসে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। 4,75,000 প্রার্থীর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে। সারা দেশের 351টি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকালে পরীক্ষার প্রার্থীদের সকাল 8:30টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান হতে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বলা হয়েছে প্রার্থীদের। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল 19 মার্চ শুক্রবার জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের যাতায়াতের জন্য ঢাকা মহানগরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে এবং কিছু কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে। এদিনে 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে তাদের নিজ নিজ বাসস্থান থেকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য অনুরোধ করা হলো, যাতে পরীক্ষার্থীরা সকাল 8:30টার মধ্যে স্ব পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন। এই সাময়িক অসুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। 41তম বিসিএস পরীক্ষা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থীদের আহ্বান জানিয়েছে সরকারি কর্ম কমিশন পিএসসি। পিএসসি বলেছে, অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছে যে 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হবে না। স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে 41তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব গুজবে কান না দিতে প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে। পিএসসি সূত্র জানিয়েছে, কোনো কেন্দ্রে যদি কোনো প্রার্থী তাপমাত্রা বেশি থাকে তাহলে তাকে অন্য হলে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয়া আছে। দেশের 5,000 শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণের জন্য 487 কোটি 21 লাখ টাকা ব্যয়ে 85,000 ল্যাপটপ সহ তথ্য প্রযুক্তি সামগ্রী কিনছে সরকার। আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভা শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তিনি বলেন, অনুমোদিত ক্রয় প্রস্তাব অনুযায়ী 85,000 ল্যাপটপ ছাড়াও 5,000 ওয়েব ক্যামেরা, 5,000 রাউটার এবং 5,000 নেটওয়ার্ক সুইচ সহ অন্যান্য তথ্য প্রযুক্তি সামগ্রী সংগ্রহ, সরবরাহ ও স্থাপন করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় 5,000 শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ সহ এসব সরঞ্জাম বিতরণ করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার সংবাদ সম্মেলনে জানান, এই প্রকল্পের জন্য ব্যয় হবে 487,21,07,791 টাকা। সরকারি ক্রয় বিধিমালা মেনে ক্রয় চুক্তিতে টেলিফোন শিল্প সংস্থা সহ কয়েকটি প্রতিষ্ঠান আছে। সর্বনিম্ন দর যাচাই করে সরবরাহের নির্দেশনা দেয়া হয়েছে। সভায় গণপূর্ত অধিদপ্তরের ঢাকা অফিসার্স ক্লাবের ক্যাম্পাসে বহুতল ভবন নির্মাণ প্রকল্পের 2টি প্যাকেজের পূর্ত কাজের জন্য 164,19,848 টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। এর আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেম সহ অন্যান্য যন্ত্রপাতি সরকারি অর্থায়নের পরিবর্তে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে ক্রয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়। তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সনদধারী 253 জন প্রার্থীকে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের বিপরীতে কেন নিয়োগের সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ এ বিষয়ে রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আগামী 4 সপ্তাহের রুলের জবাব দিতে বলা হয়েছে শিক্ষা সচিব সহ 7 জনকে। প্রার্থীরা জানান, 13 শিক্ষক নিবন্ধন সনদধারীদের 2016 খ্রিস্টাব্দে পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে শূন্য পদের ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করার নিয়ম থাকলেও এনটিআরসিএ তা করেনি। কিছু সংখ্যক প্রার্থী রিট করলে তাদের পক্ষে রায় দেওয়া হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পরবর্তীতে এনটিআরসিএ আপিল করলে তা খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখা হয়। সে রায়ের আলোকে বর্তমান রিটকারীরা শূন্য পদের বিপরীতে নিয়োগের সুপারিশ প্রার্থনা করে রিট দায়ের করেন। এই রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছে বলে নিশ্চিত করেছে রিটকারীদের আইনজীবী। চল্লিশ বছরে কম বয়সী শিক্ষক কর্মচারীদের সুরক্ষা অ্যাপ ও সার্ভারে নিবন্ধন শুরু হলেও কিছু শিক্ষক এখনো টিকা নিতে পারেননি। সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে সমস্যায় পড়া এসব শিক্ষকের সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শিক্ষকদের টিকা গ্রহণ নিশ্চিত করতে তাদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্ধারিত গুগল ফর্মে শিক্ষকদের তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। আজ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর বলছে, নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে শিক্ষকদের তথ্য দিতে হবে। এক্ষেত্রে বিভাগ, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের নাম, EIIN, প্রতিষ্ঠানের ধরন, শিক্ষক জন্ম তারিখ, মোবাইল নম্বর ও ইমেইল অন্তর্ভুক্ত করতে হবে। আদেশে অধিদপ্তর আরো বলেছে, 40 বছরের কম বয়সী যেসব শিক্ষক কর্মচারী সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে সমস্যায় পড়ছেন
তাদের 22 মার্চের মধ্যে নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে হালনাগাদ তথ্য পাঠাতে বলা হলো। এ তথ্যের ভিত্তিতে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে শিক্ষক কর্মচারীরা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন। এর আগে গত 11 মার্চ শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের এনআইডির তথ্য ইতোমধ্যে সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুরক্ষা ওয়েবসাইটে করোনা ভ্যাকসিন নিবন্ধন ফর্ম পূরণ করে শিক্ষক কর্মচারীদের নিজ নিজ এনআইডি দিয়ে নিবন্ধন করা শুরু হয়েছে। সব শিক্ষককে করোনা টিকা নেওয়ার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু দৈনিক শিক্ষা.com-এর অনুসন্ধানে জানা গেছে, ব্যানবেজ থেকে তথ্য নিয়ে সুরক্ষা ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করায় নতুন শিক্ষকদের অনেকেই তথ্য অন্তর্ভুক্ত হয়নি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যানবেজের তালিকা হালনাগাদ না করার ফলে এই জটিলতার সৃষ্টি হয়েছিল। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গী থাকুন। চলো ঘুরে আসি নন্দন পার্কে, চলো মেতে উঠি মস্তি আড্ডাতে, ভুলে যত অভিমান চলো আজ হারাই নন্দন পার্কে। নন্দন পার্ক, হৃদয়ের সুখের স্পন্দন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর সন্ধ্যার সংবাদে আবারও স্বাগত জানাচ্ছি আমি আহমেদ শাহরুখ। দেশে আপাতত লকডাউনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ বাড়ছে, তাই করোনা থেকে রক্ষা পেতে দেশবাসীকে সভা সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার জন্য আহ্বান জানান তিনি। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত প্রায় 30 লাখ মানুষ মারা গেছেন, আক্রান্ত হয়েছেন কয়েক কোটি মানুষ। বাংলাদেশে আবারও করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়ে গেছে। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা। স্বাস্থ্যবিধি মানলে করোনা কমে আসবে। লকডাউন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউন প্রয়োজন হবে না, তবে কিছু পরামর্শ সরকারকে দিয়েছি। লকডাউন দেওয়ার সিদ্ধান্ত সরকারের বলেও মনে করিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারের সকল সংস্থা মিলে বসে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় উল্লেখ করে মন্ত্রী জানান, সে সিদ্ধান্ত এখনো হয়নি। এনটিআরসি এর দ্বিতীয় নিয়োগ চক্রের সুপারিশ পেয়েও এমপিওভুক্ত হতে পারছিলেন না 1284 জন প্রার্থী। প্যাটার্ন জটিলতার কারণে তারা এমপিওভুক্ত হতে পারেননি। এমপিও পদে সুপারিশ পাওয়া এসব শিক্ষকের জটিলতা নিরসনে তাদের নতুন পদে সুপারিশ করা হয়েছে। তবে শূন্য পদে ভুল তথ্যের কারণে নতুন সুপারিশ পেয়েও এমপিও ভুক্তি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে কোনো শিক্ষকের। এসব প্রার্থীর জটিলতা শিগগিরই নিরসন করা হবে। আগামী সপ্তাহে তাদের আবারও নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আজ এনটিআরসি এর চেয়ারম্যান আশরাফ উদ্দিন দৈনিক শিক্ষা.com-কে এই পরিকল্পনার কথা জানিয়েছেন। সম্প্রতি দ্বিতীয় চক্রে নিয়োগ পাওয়া 1284 জন শিক্ষককে নতুন করে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে থেকে এখন পর্যন্ত 90 জনের বেশি আবারও ভুল পদে সুপারিশ পেয়েছেন বলে তথ্য পাওয়া গিয়েছে। আগে এমপিও বঞ্চিত হয়ে নতুন সুপারিশ পেয়েও যারা সমস্যায় পড়েছেন, তাদের তথ্য সংগ্রহ করছে এনটিআরসি। তাদের আবারও নতুন পদে সুপারিশ করা হবে বলে জানা গেছে। এসব প্রার্থীদের বিষয়ে এনটিআরসি এর চেয়ারম্যান জানান, 1284 জনকে নতুন সুপারিশ করা হয়েছে। তাদের মধ্য থেকে কয়েকজনের সমস্যা দেখা দিয়েছে। যে সমস্যাগুলো হয়েছে প্রতিষ্ঠান থেকে আসা শূন্য পদের ভুল তথ্যের কারণে। তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব প্রার্থীদের জটিলতা শিগগিরই নিরসন করা হবে। আগামী সপ্তাহেই তাদের জটিলতা নিরসন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এদিকে এনটিআরসি এর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, নতুন করে সুপারিশ পেয়েও জটিলতায় পড়া 90 জনের মতো তথ্য এনটিআরসি পেয়েছে। তাদের নতুন করে নিজ বাড়ির কাছের প্রতিষ্ঠানে শিক্ষক পদে সুপারিশ করা হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উৎসাহ দিতে 21শে মার্চ থেকে বিশেষ প্রয়োজন ততদিন এই কার্যক্রম চলবে।
সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে একথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। আইজিপি বলেন, করোনার ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা বাণিজ্য ও কর্মকাণ্ড পরিচালনা করা জরুরি। জনসভা বা যে কোনো সমাবেশ পরিহার করার পরামর্শ দিয়েছেন তিনি। আর সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে করার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রয়োজনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে বলেও জানান আইজিপি। করোনামুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বেনজির আহমেদ। সেই সাথে এই মুহূর্তে লকডাউন নিয়ে কোনো ভবিষ্যৎ মন্তব্য নেই জানিয়ে স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়াভাবে চললে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক। দেশে ঊর্ধ্বমুখী করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কোনো র্যালি বা মার্চ পাস্ট আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। করোনার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছু কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চ পাস্ট ও র্যালির আয়োজন করছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ আয়োজন থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দিয়েছে শিক্ষা অধিদপ্তর। আজ অধিদপ্তর থেকে সব আঞ্চলিক উপপরিচালকদের পাঠানো এক আদেশে এ তথ্য জানা গেছে। অধিদপ্তর বলছে, করোনা পরিস্থিতির কারণে সব স্কুলের শ্রেণী কক্ষে পাঠদান বন্ধ আছে, কিন্তু ইতোমধ্যে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চ পাস্ট ও র্যালির আয়োজন করছে, যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে, যা এই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছে অধিদপ্তর। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেছে শিক্ষা অধিদপ্তর। 604টি স্কুল ও মাদ্রাসায় 1199টি ভোকেশনাল শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও মাত্র 676টি পদে প্রার্থী সুপারিশ করেছিল এনটিআরসি। গত বছরের জানুয়ারি মাসের শেষে এসব প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়, কিন্তু 13 মাস পেরুলেও এদের 39 জন এমপিওভুক্ত হতে পারেননি। 21টি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছিলেন তারা। ভুক্তভোগীরা জানান, সুপারিশ পাওয়া প্রতিষ্ঠানে মহিলা কোটা পূরণ না হওয়ায় তারা এমপিওভুক্ত হতে পারেননি। 604টি স্কুল ও মাদ্রাসায় 1199টি ভোকেশনাল পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও মাত্র 676টি পদে প্রার্থী সুপারিশ করেছিল এনটিআরসিএ। গত বছরের জানুয়ারি মাসের শেষে এসব প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়, কিন্তু এদের 39 জন 13 মাস পেরোলেও এমপিওভুক্ত হতে পারেননি। 21টি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছিলেন তারা। ভুক্তভোগীরা জানান, সুপারিশ পাওয়া প্রতিষ্ঠানে মহিলা কোটা পূরণ না হওয়ায় তারা এমপিওভুক্ত হতে পারেননি। আমরা সেসিবের চাহিদার ভিত্তিতে এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ট্রেড ইনস্ট্রাক্টর সাধারণ শিক্ষাধারার সাথে ভোকেশনাল শিক্ষাধারা চালু করার নিমিত্তে যে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়েছে, আমরা সেই ট্রেড ইনস্ট্রাক্টর। তো আমরা প্রকৃত ফর্মালিটিস মেনটেন করে আমরা যখন নিয়োগপ্রাপ্ত হলাম, স্কুলে জয়েন করলাম এবং এমপিও আবেদন করলাম, তখন আমাদের এমপিওর ফাইল যখন ডিডি মহোদয়ের কাছে গেল, তখন ডিডি মহোদয় জানালো যে আপনাদের এমপিওর প্রাপ্যতা নেই। তখন আমরা জানতে চাইলাম কেন। ওখান থেকে কমেন্টস করা হলো যে এখানে মহিলা কোটা ফুলফিল নেই। তারপরে আমরা এই বিষয়টা অবহিত করলাম সেসিবকে। দ্বিতীয় শিক্ষক নিয়োগ চক্রে সুপারিশ পেয়েও মহিলা কোটার জন্য এমপিও বঞ্চিত হওয়া শিক্ষকদের জটিলতা নিরসন করা হলেও সেসিপে নিয়োগ সুপারিশ পাওয়া ট্রেড ইনস্ট্রাক্টরদের জটিলতা নিরসন হয়নি। ইতিমধ্যে দ্বিতীয় নিয়োগ চক্রের মহিলা কোটার বিষয়ে মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয় মহিলা কোটা শিথিলের। আমরা তখন চাইলাম যে আমাদেরটাও যেন তাদের সাথে মহিলা কোটার শিথিলটা করা হয়, কিন্তু তারা বলছিল যে হ্যাঁ আপনাদেরটাও এর মাধ্যমেই করা হবে। আমরাও অপেক্ষায় থাকলাম যে সম্ভবত আমাদেরটা হয়ে যাবে, কিন্তু 11 নভেম্বর 2019-এর আগে পর্যন্ত যারা নিয়োগ পেয়েছে তাদেরটার সমাধান এখানে উল্লেখ করা হলো, আমরা মিস করে গেলাম। বিভিন্ন সময় তাদের অন্য প্রতিষ্ঠানে সুপারিশ করার কথা বলা হলেও তাও করা হচ্ছে না বলে অভিযোগ তোলেন ট্রেড ইনস্ট্রাক্টররা। জানতে চাইলাম তাহলে আমাদের সমাধানটা কিভাবে হবে। তখন তারা বলল যে আপনাদেরকে আবার পুনরায় অন্য প্রতিষ্ঠানে রিকমেন্ড করানোর ব্যবস্থা করব আর কি এনটিআরসি এর মাধ্যমে। কিন্তু এনটিআরসি এর মাধ্যমে তারা রিকমেন্ড করাবে এই কথা আমাদের বলল,
কিন্তু এনটিআরসিতে আমরা দৈনিক শিক্ষার মাধ্যমে এবং আমরা এনটিআরসিএর মাধ্যমে জানতে পারি যে তাদের নাকি মামলা চলমান, তারা এইটা রিকমেন্ড করতে অনেক সময় লাগবে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে শিক্ষক পদে যোগদানের পর এমপিওভুক্ত না হতে পেরে হতাশ ট্রেড ইনস্ট্রাক্টররা। তাই দ্রুত মহিলা কোটার জটিলতা নিরসন করে তাদের এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। ইতিপূর্বে আমরা প্রায় 12 মাস যাবত এমপিও বঞ্চিত অবস্থায় আছি এবং আমরা কর্মমুখী শিক্ষা অর্জন করার ফলে আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পর আমরা দেখা গেছে যে আমাদের ট্রেড ভিত্তিক আমরা বিভিন্ন জবে ছিলাম। আমি একটা জবে ছিলাম এবং সেখানে আমি মোটামুটি ভালো স্যালারি পাচ্ছিলাম, যা দ্বারা আমার সংসার চলতেছিল। আমি ছিলাম আমার পরিবারের একমাত্র আর্নিং পারসন। এভাবে আমরা সকলেই যারা আছি ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে প্রত্যেকেই এরকম কোনো না কোনো কোম্পানির চাকরি ছেড়ে আমরা এই ট্রেড ইনস্ট্রাক্টরের পেশায় জয়েন করছি এমপিও পাওয়ার সাপেক্ষে। কিন্তু যখন 12 মাস যাবত আমরা এমপিও পাইতেছি না, তখন আমরা সামাজিকভাবে যেমন অমর্যাদার সম্মুখীন হইতেছি, তেমনিভাবে আমরা অর্থনৈতিকভাবে করোনাকালীন ব্যাপকভাবে কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি আমি এবং আমার ফ্যামিলি সকলেই। এখন দৈনিক শিক্ষার কাছে আমরা সাহায্যের প্রার্থী, যেন আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের সহযোগিতা করা হয় মহিলা কোটা সমাধানে এবং শিক্ষা বিভাগ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে যেন মহিলা কোটা শিথিলকরণের জন্য চিঠি ইস্যু করার ব্যাপারে যে আগের দ্বিতীয় নিয়োগ চক্রের ভাইদের জন্য যেভাবে সহযোগিতা করা হয়েছে আমরা দেখছি ইতিপূর্বে, আমাদের জন্যও যেন এভাবে একটু সহযোগিতার হাত বেড়ে দেওয়া হয়, এই জন্য আমরা দৈনিক শিক্ষার কাছে আকুল আবেদন জানাইতেছি। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি করোনা সংবাদ। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরো 16 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো 2187 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে 5,64,939 জন হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,624 জনে। গত 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো 1,534 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 5,17,523 জন হয়েছে। দর্শক, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। শুরু হলো অমর একুশে বইমেলা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তিতে অর্থ মন্ত্রণালয়ের 7 শর্ত। বিশেষ প্রার্থীদের 8:30টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলল পুলিশ। 5,000 শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণে 85,000 ল্যাপটপ কিনছে সরকার। 13তম নিবন্ধনের সনদধারী 253 জনকে কেন নিয়োগ সুপারিশ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। এখনো টিকা নিতে না পারা শিক্ষকদের তথ্য চেয়েছে অধিদপ্তর। লকডাউনের সিদ্ধান্ত এখনো হয়নি জানালেন স্বাস্থ্যমন্ত্রী। নতুন সুপারিশ পেয়েও এমপিও বঞ্চিতদের জটিলতা নিরসন আসছে সপ্তাহে। সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে 21 মার্চ থেকে মাঠে নামছে পুলিশ। শিক্ষার্থীদের নিয়ে র্যালি মার্চ পাস্ট আয়োজন না করার নির্দেশ দিল শিক্ষা অধিদপ্তর। মহিলা কোটার জটিলতায় এমপিও বঞ্চিত 39 ট্রেড ইনস্ট্রাক্টর। এবং করোনায় আরো 16 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2187 জন। সুপ্রিয় দর্শক, শেষ করছি দৈনিক শিক্ষা.com এর সন্ধ্যা সংবাদ। সবাই সুস্থ থাকবেন, সামাজিক দূরত্ব মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে।
Thank you.